গোটা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক এবং জাতিগত হিংসা চরমে উঠেছে বিগত কয়েকদিন ধরে। সেখানে আদিবাসী চাকমাদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। হিংসায় বহু চাকমা আদিবাসীর মৃত্যু হয়েছে এমনটাই খবর। অনেকেই বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। জাতিগতভাবে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী আদিবাসী চাকমাদের সঙ্গে যোগাযোগ রয়েছে ভারতের উত্তর পূর্বের অনেক জাতি, আর তার জন্য প্রতিবেশী দেশে স্বজাতি মানুষদের ওপর এই ধরনের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে বিভিন্ন সংগঠনের পাশাপাশি রাজ্যের অন্যতম রাজনৈতিক দল তিপ্রামথা। গত শনিবার তিপ্রামথার ছাত্র সংগঠন ওয়াইটিএফ বাংলাদেশে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি নিয়ে আগরতলায় নিযুক্ত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের কাছে একটি ডেপুটেশন প্রদান করে। মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মা শনিবার জানিয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে 26শে সেপ্টেম্বর সাবরুমে একটি প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হবে। এই সংহতি সমাবেশে উনি রাজ্যের জনগণকে জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে যোগ দেবার আহ্বান জানিয়েছেন। উনি বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদেরকে পরিকল্পিতভাবে আক্রমণ করা হচ্ছে যাতে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করা যায়। এই অত্যাচারের প্রতিবাদ না করা হলে নির্যাতন অব্যাহত থাকবে। উনি আরো বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর এই হামলার ঘটনা এটাই প্রথম নয়। 1946, 1946 সাল, 1956 এবং 1965 সালে সংখ্যালঘুদের ওপর এ ধরনের হামলা করা হয়েছিল। মহারাজা বীরচন্দ্রর গ্রন্থাগারে আগুন দিয়ে পুড়িয়ে 300 বছরের পুরনো বইগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে বলে উনি ক্ষোভ প্রকাশ করেন। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আইন শৃঙ্খলা যেভাবে ভেঙে পড়েছে তাতে স্বাভাবিকভাবেই পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে ভারত উদ্বিগ্ন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সংখ্যালঘুদের ওপর এই নির্মম অত্যাচার কারা সংগঠিত করছে এবং কেন করছে? তাদের উদ্দেশ্য কি শুধুই হিংসা ছড়ানো, নাকি এর পেছনে অন্য কোনো বৃহৎ ষড়যন্ত্র আছে? বাংলাদেশের এই হিংসার কি প্রভাব পড়ছে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলোতে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট তিপ্রামথা নেতৃত্ব রাজেশ্বর দেববর্মা। স্বাগত রাজেশ্বরবাবু আপনাকে। নমস্কার দীপেন বাবু। রাজেশ্বরবাবু, 26শে সেপ্টেম্বর আপনারা যেই সমাবেশের আহ্বান করেছেন, যেটা সাবরুমে, সেটা কেন করছেন আপনারা এবং এই সমাবেশের মূল লক্ষ্যটা কি আমাদের যদি একটু বিস্তারিত বলেন। সমাবেশটা আমাদের দলের প্রতিষ্ঠাতা, উনি কেউ নন, আমাদের রাজপরিবারের সুসন্তান মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মানিক্য দেববর্মা। আন্দোলনের দাগ অনাকাঙ্ক্ষিত সময় এবং পরিস্থিতি দাবি করেছে বলেই ওনাকে সেই আন্দোলন ডাকতে হয়েছে 26শে সেপ্টেম্বর। তাও কিন্তু আমাদের শেষ প্রান্তে সাউথ ত্রিপুরার এবং সাবরুম মহকুমার শহরতলে, যেটা মৈত্রী বা ফেনী ব্রিজের সংলগ্নে, বা সেখানে আমাদের সমাবেশটা হবে সংহতি সমাবেশ। সংহতি সমাবেশ মূল কারণটা হচ্ছে যে কারেন্ট সিচুয়েশন, যে বাংলাদেশে যে সংগঠিত হচ্ছে স্পেশালি রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটিসের উপরে। সেখানে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট এই সকল ধর্মাবলম্বীর উপর যেভাবে ডিজাইন অ্যাটাক শুরু হচ্ছে, ভায়োলেন্স হচ্ছে, তাতে মানুষের ঘর বাড়ি জ্বালানো হয়েছে, ছাই হয়েছে, মানুষ মারা গেছে। এই যে একটা পরিস্থিতি, একটা দাঙ্গার একটা ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা নিশ্চয়ই ইতিহাসের দিকে তাকিয়ে দেখলে আমরা নিশ্চয়ই জানেন, আবার আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের বৃহৎ অংশ ত্রিপুরা রাজ্যে এক সময় আমাদের বিভক্ত বা অংশ ছিল। আজকে এই সমস্ত পরিস্থিতি দেখে আমাদের মহারাজা উনি স্পেশাল অ্যাটেনশন দেওয়ার জন্য, এই সমস্ত ভায়োলেন্স করা মানে মানুষের তো ঠিক না, ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স, কাজে মানুষের যে হিউম্যান ভ্যালুটা, মানুষের সুরক্ষা করা, সেটা হচ্ছে মূল আসল কথা। শান্তি ফিরিয়ে আসার, শান্তি ফিরিয়ে আনা,
এটা হচ্ছে মূল মন্ত্র। ওনার যে 26-এ যে সংহতি সমাবেশের যে ডাক। ওকে, তাহলে 26শে সেপ্টেম্বর দুপুর 2টোয় সাবরুমে মৈত্রী ব্রিজ সংলগ্ন এলাকায় আপনারা সমাবেশ করছেন। সেখানে কর্মসূচির মধ্যে কি কি আছে? সেখানে সমাবেশ হবে, মানুষ জমায়েত হবে এবং তারপর সেখানে নিশ্চয়ই নেতৃত্বরা বক্তব্য রাখবেন, এই ধরনের কিছু? আর অন্য কাউকে, অন্য বিভিন্ন যে রাজনৈতিক দল হয়েছে, আমরা দেখেছি মাতা সুপ্রিমো সবাইকে আহ্বান করেছেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উঠে এই সমাবেশের প্রতিবাদে যোগদান করার জন্য। এখানে কাউকে তিপ্রামথার নেতৃত্বরা ছাড়া অন্য কোনো দলের, রাজনৈতিক দলের নেতৃত্বদের আপনারা আহ্বান করছেন বা ওখানে বক্তব্য রাখবে বলে এই মুহূর্তে কোনো খবর পাওয়া যাচ্ছে? এই মুহূর্তে আমার কাছে এমন কোনো স্পষ্ট কোনো মেসেজ আমার কাছে নেই। কিন্তু মহারাজা উনি সকল কাটিং অ্যাক্রস পলিটিক্যাল লাইন, রিলিজিয়ন্স, উনি আহ্বান করেছেন এটা সংহতির একটা সমাবেশ। আমাদের প্রতিবাদ করা দরকার, ইন্টারন্যাশনালি আমাদের প্রেসারাইজ করা দরকার, কারণ এটা ইন্টারন্যাশনাল ইস্যু। কাজে সেক্ষেত্রে সকল ধর্মাবলম্বী, সকল রাজনৈতিক দল, ধর্ম, রাজনীতি নির্বিশেষে সেই মহারাজার আহত সংহতি সমাবেশে আমাদের অংশগ্রহণ করা দরকার। কারণ উনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, আমরা নিশ্চয়ই জানেন অ্যাবভ পলিটিক্স, উনি এই সমাবেশে দেখছেন অ্যাবভ পলিটিক্স। কাজে সেই ক্ষেত্রে আমাদের জনজাতি গোষ্ঠী যেখানে আমাদের বাংলাদেশে রয়েছে, তাদের আত্ম নিরাপত্তা, তাদের যে জীবন রক্ষার তাগিদে আমাদের ভাষা, আমাদের আন্দোলন নিশ্চয়ই আমরা অন্য দেশে থাকলেও বা অন্য দেশের জনগোষ্ঠী হলেও আমাদের একটা রক্তের সম্পর্ক রয়েছে, ইতিহাসের সম্পর্ক রয়েছে। কাজে সেই দিকে মাথায় রেখে এই আন্দোলনে সবাই এগিয়ে আসা দরকার। ওকে, এখন আপনি শুরুতে বলছিলেন যে যারা রিলিজিয়াস মাইনরিটি বা লিঙ্গুইস্টিক মাইনরিটি, মানে ভাষাগতভাবে যারা ওখানে মাইনরিটি যারা রয়েছে, সংখ্যা লঘুরা রয়েছে, তাদের উপর এই ধরনের আক্রমণ, একটা নির্মম আক্রমণ এবং অত্যাচার চলছে। কেন করা হচ্ছে এই ধরনের আক্রমণ এবং কারা করছে বলে আপনারা মনে করছেন? আপনাদের নিশ্চয়ই একটা স্টাডি রয়েছে। না, সেখানে যারা সংখ্যালঘিষ্ঠ মানুষের অংশের একটা অংশ, এটা ইন্টেনশনালি, এটা ডিজাইন বা অর্গানাইজ করা একটা অ্যাটাক, সিরিজ অফ অ্যাটাক। এটা শুধু নতুন ঘটনা নয়, দিস ইজ নট এ নিউ ফেনোমেনা, স্পেশালি ইন দি কনটেক্সট অফ বাংলাদেশ। কারণ শুধু লিঙ্গুইস্টিক বা রিলিজিয়াস মাইনরিটির ক্ষেত্রে নয়, সেখানে আমরা বলতে পারি রিলিজিয়াস মাইনরিটি বলে যারা হিন্দু বাঙালি ওনাদেরকে বোঝায়, পাশাপাশি যারা বুদ্ধিস্ট রয়েছে তাদেরকেও বোঝায়, বুদ্ধিস্ট, খ্রিস্টানরা, হ্যাঁ খ্রিস্টান এবং সকল যে মাইনরিটি গ্রুপের জনগোষ্ঠীদের উপরে এই যে একটা ধারাবাহিকভাবে এই রকম ঘটনা, কিন্তু আজকে এই যে ঘটনা নতুন নয়, আগেও অনেকবার সংঘটিত হয়েছে। সেখানে হিন্দুদের মন্দির ডিমোলাইজ করা হয়েছে, র্যানচার করা হয়েছে। এই সমস্ত ঘটনা কিন্তু নজির এবং বহু ইতিহাস সাক্ষী রয়েছে। কাজে এই পরিস্থিতি দাঁড়িয়ে আমরা যেহেতু পাশের রাষ্ট্রের একদম বাংলাদেশের যে ইতিহাসের দিকে আমরা বারবার আমি বলতে চাইছি যে আমাদের যে সম্পর্ক রক্ত মাংসে শুধু আমাদের সম্পর্ক নয়, ইতিহাস দিকে আমাদের, ভৌগোলিক দিক থেকে আমাদের একসময় যখন আনডিভাইডেড ভারত ছিল তখনই আমরা একই মধ্যে আমাদের কালচারের যে রিলেটেড ছিল। কাজে এই জায়গাতে আমাদের যে দায়বদ্ধতা, আমাদের যে চিন্তা ভাবনা আলাদা হতে পারে না। কাজে সেই ক্ষেত্রে ভারতবর্ষ সরকারের কাছেও আমরা অনুরোধ করব, আমাদের দেশের সরকারের কাছেও ইন্টারন্যাশনাল ইন্টারফারেন্স করার দরকার, যাতে করে সেখানে আমাদের মাইনরিটি যারা জনগোষ্ঠী রয়েছেন তাদের সুরক্ষা নিশ্চিত করা। সেক্ষেত্রে ইউনাইটেড নেশনের দায়িত্ব রয়েছে। কাজে সেক্ষেত্রে স্পেশাল এমফাসাইজ দেওয়া দরকার ভারত সরকারকে। কাজে আমরা একদিকে ইউএনকে আমরা আমাদের যে সংহতির সমাবেশের মাধ্যমে আমরা দাবি জানাবো, অপরদিকে ভারত সরকারকে আরো এক্সপাইডেট এই ব্যাপারে বাইলেটারাল টক করা দরকার এবং ইন্টারন্যাশনালি আমাদের ভারতবর্ষ সরকারের মাধ্যমে বাংলাদেশ সরকারকে আমরা
প্রেসারাইজ করা দরকার। ওকে, আপনারা তাহলে ইউনাইটেড নেশনসকে এখান থেকে আপনারা এই সমাবেশ থেকে বার্তা দেবেন এবং ভারত সরকারকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আপনারা বার্তা দেবেন যাতে ইউনাইটেড নেশনসকে তারা সেখানে ইন্টারন্যাশনাল ইন্টারফেয়ার করার জন্য প্রেশারাইজ করা হয়। এখন কথা হচ্ছে যে কিছুক্ষণ আগে আপনি যেটা বলছিলেন বা প্রদ্যুৎ কিশোর দেববর্মা মথা সুপ্রিমো যেটা বলেছেন শনিবার দিন, যে 1946, 1956, 1965 এই ধরনের ক্রিমিনাল বা এই যে অ্যাটাকগুলো, এগুলো রিলিজিয়াস বা হোক বা লিঙ্গুইস্টিক ভিত্তিতে হোক, এগুলো আগেও হয়েছে বাংলাদেশে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা কি মনে করেন তৎকালীন সময়ের প্রেক্ষাপটটা, তখনকার প্রেক্ষাপটটা আর আজকের প্রেক্ষাপটটা কি এক? মানে তখন যারা অ্যাটাক করেছিল এবং আজকে যারা অ্যাটাক করেছে, নেচার অফ যে ভায়োলেন্স এক্সাক্ট না হলে অনেকটা সিমিলারিটি আছে। আচ্ছা, আমাদের মহারাজা যে তথ্যগুলি তুলে উনি বক্তব্য রেখেছেন বা বলেছেন, সাংবাদিকদের মাধ্যমে দেশের মানুষের কাছে যে উপস্থাপন করেছেন, যে বক্তব্য রেখেছেন, এগুলো তো কোনো সাজানো নয়, এগুলি ঘটনা। যেগুলি ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওনাকে বলতে হয়েছে যে এই সম্প্রতি যে ঘটনা, যে ভয়ঙ্কর একটা ঘটনা, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, ইন্টারনেট যুগ, হাইটেক যুগ, সেই ক্ষেত্রে গ্লোবালি সেটা মানুষ চাক্ষুষ করেছে, মানুষ দেখেছে। এটাও কিন্তু অত্যন্ত ভয়াবহ একটা পরিস্থিতি। কাজে সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে আসা দরকার, আওয়াজ তোলা দরকার, মানুষকে বাঁচানোর জন্য আমাদের আন্দোলন করা দরকার। সেই জন্যই এই যে পরিস্থিতির দাবি করার জন্যই আমাদের মহারাজা এই সংহতি সমাবেশটা আহ্বান করেছে। এবং এই ক্ষেত্রে কোনো রাজনীতি করাটা ঠিক হবে না, পলিটিক্যালাইজ করাটা ঠিক হবে না। অ্যাপার্ট ফ্রম পলিটিক্স, অ্যাবাভ পলিটিক্স, সেক্ষেত্রে আমাদের এখন এখানেই প্রশ্নটা যে আসা দরকার। একদম সবাই এখানে একসঙ্গে আসা দরকার, এটাই আহ্বান রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশের ব্যাপার নিয়ে, বাংলাদেশে যেভাবে আইন শৃঙ্খলতা যেভাবে ভেঙে পড়েছে, আইনের শাসন যেভাবে ভেঙে পড়েছে, এবং নতুন যে অন্তর্বর্তী সরকার যারা রয়েছে দায়িত্বে, তারা কতটুকু ভূমিকা পালন করছে এই সন্ত্রাস দমনে বা এই ধরনের হিংসা দমনে, সেটা নিয়েও কিন্তু গোটা বিশ্বজুড়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন এখানে যেটা আমাদের জানার বিষয় রয়েছে যে যখন বঙ্গভঙ্গ হয়, বঙ্গভঙ্গ যখন বাংলাদেশ ইংরেজরা যখন করে বঙ্গভঙ্গ, তারপর যখন দেশ ভাগ হয়, সেই সময়ের প্রেক্ষাপট আর আজ যারা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, তারা তো বাংলাদেশের নাগরিক। দেশ ভাগের সময় তারা হয়তো বাংলাদেশের নাগরিক ছিল না, দেশ ভাগ হয়েছে, এপার ওপার যেতে হয়েছে। এখন আজ 2024-এ দাঁড়িয়ে তাদের স্বাধীনতার 53 বছর পর সংখ্যালঘুদের উপর যারা আক্রমণ করছে, তারা বেসিক্যালি কি চাইছে বলে আপনারা মনে করেন? তাদের উদ্দেশ্যটা কি? সেখানে কি শুধু হিংসা ছড়ানোটাই উদ্দেশ্য, নাকি তাদের পেছনে, এটার পেছনে কোনো একটা অন্য কোনো ষড়যন্ত্র কাজ করছে বলে মনে করেন? নিজের ষড়যন্ত্র, সেখানে আমাদের আর বলার অপকে রাখে না। এক্সট্রিমলি এখানে কনস্পিরেসি আছে বলে আমরা মনে হচ্ছি, বা আমরা ধরে নিতে পারি যে কনস্পিরেসি বিহাইন্ড দি ইনসিডেন্ট বা ভায়োলেন্স। কারণ আমরা বলতে পারি চিটাগাং হিল স্ট্রেকে ইন্ডিজিনিয়াস পিপলই আগে ছিল, ইতিহাস সেটাই বলে। নিউজ যেটা স্যাটেলার, যারা স্যাটেলার, ওরাই কিন্তু এই সমস্ত ঘটনাগুলি সংগঠিত করছে। আচ্ছা, কাজে সেক্ষেত্রে বাংলাদেশ সরকারকে ভাবতে হবে, বাংলাদেশ গভর্নমেন্টকে চিন্তা ভাবনা করতে হবে সেখানকার রিলিজিয়াস এবং লিঙ্গুইস্টিক মাইনরিটিদের উপরে যেন এরকম কোনো সংগঠিত না হয়। আচ্ছা, মানুষের জীবন যেন হানি না হয়, মানুষ যেন মারা না যায় কোনো একটা সংঘর্ষে। কাজে সেক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্টকে প্রথমে এনশিওর করা দরকার। রাজেশবাবু, এই যে বারবার একটা কথা উঠে আসে যখনই বাংলাদেশের এই ধরনের অশান্তি শুরু হয়েছে এবং হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে, গণঅভ্যুত্থানের পর থেকে, যে উত্তর পূর্ব ভারতকে বারবার অশান্ত করার হুমকি দেওয়া হচ্ছে। সেখানে আমরা দেখছি সন্ত্রাসবাদীরাও বিভিন্ন তাদের জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে বা ছাড়িয়ে দেওয়া হচ্ছে বা মুক্তি পেয়ে যাচ্ছে। এখন তাই বাংলাদেশের এই হিংসার প্রভাব আমাদের রাজ্য সহ উত্তর পূর্বাঞ্চলে কিভাবে পড়ছে, আর বারবার কেনই উত্তর পূর্বাঞ্চলকে, নর্থ ইস্টকে, সেভেন সিস্টারকে অশান্ত করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে? এটা কি এতই সহজ ব্যাপার নর্থ ইস্টকে অশান্ত করে দেওয়া বাংলাদেশের পক্ষে বা বাংলাদেশের নাগরিকদের পক্ষে, একাংশ নাগরিকদের পক্ষে? ওনারা যদি এই সমস্ত চিন্তা ভাবনা করে থাকেন, এটা ফলস প্যারাডাইসে বাস করেছে এর মনে হচ্ছে আমার।
এত সহজ নয়। যেভাবে ওনারা চিন্তা ভাবনা করছেন নর্থ ইস্ট ইন্ডিয়াকে আবার ওনারা যে ক্যাপচার করবে বা ওনাদের শাসনে নিয়ে যাবে, এই যে চিন্তা ভাবনা এটা সেটা কিন্তু ইন্টারন্যাশনালি বা ইউএন যে অব্লিগেশন বা তাদের যে মেনটেন করা দরকার এগুলি কিন্তু ভায়োলেশন করা হচ্ছে। কাজে সেক্ষেত্রে ওনারা যেটাই বলুন সেক্ষেত্রে তো আমরা বলতেই পারি যে কনস্পিরেসি, তা কালো হাত থাকতে পারে। কাজে সেই জিনিসটা বাস্তবে রূপ দেওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। আমাদের চিন্তা ভাবনা করা দরকার যে এন্টায়ার চিটাগাং হিল স্ট্রেক বা লার্জ পার্ট অফ দি বাংলাদেশ এগুলি আজকে আমরা বলতে পারি যে ভারত স্বাধীনতা হওয়ার পরে পার্টিশন যখন হয়েছে যে পূর্ব পাকিস্তান এবং আজকে যে ভারতবর্ষ, তারপরে ভারতবর্ষকে ভারতবর্ষ সাহায্যের কারণে তো আজকে বাংলাদেশ, এগুলি মাথার মধ্যে রাখা দরকার। এগুলি চিন্তা ভাবনা না করে আবার হুমকি, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং বর্তমান বাংলাদেশের যারা কেউ কোনো একটা অর্গানাইজেশন বা কোনো অ্যাসোসিয়েশন বা কোনো একটা প্ল্যাটফর্ম বা স্টেক হোল্ডার এইভাবে চিন্তা ভাবনা করা একটা সাংঘাতিক একটা আন্তর্জাতিক লেভেলে বা অন্য একটা দেশের সঙ্গে যে হুমকি করা, এটা অত্যন্ত ইন্টারন্যাশনাল যে লর মধ্যে ভায়োলেশন করা এবং অ্যাটাক করার সামিল। ঠিক, আমরা এই যে বারবার এটাই শুনছি বিভিন্ন বাংলাদেশি নাগরিকরা, বিশেষ করে একাংশ বাংলাদেশি নাগরিক সামাজিক মাধ্যমে এই জিনিসটা বারবারই বলছিলেন যে উত্তর পূর্বাঞ্চল কিন্তু যদি ভারত কোনোভাবে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করে তাহলে উত্তর পূর্বাঞ্চলও শান্তিতে থাকবে না, সেভেন সিস্টার শান্তিতে থাকবে না, চিকেনস নেকটা ওরা দখল করে নেবে, এই ধরনের বিভিন্ন রকম মন্তব্য আমরা ভারতবর্ষ এবং বাংলাদেশ ইন টার্মস অফ পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, ইন টার্মস অফ অলরাউন্ড আমরা বলতে ভারত অনেক অ্যাডভান্স। সেক্ষেত্রে ভারতবর্ষকে হুমকি দেওয়া, উত্তর পূর্বাঞ্চলকে হুমকি দেওয়া মানে ভারতবর্ষকে হুমকি দেওয়া। কাজে সেক্ষেত্রে ভারতবর্ষ যদি হুমকি দেয় বাংলাদেশের কি অবস্থা হবে? সেটাই আমার জানা ছিল। বাংলাদেশ কি নিজের বলে এই হুমকিটা দিচ্ছে নাকি পেছন থেকে কারোর ষড়যন্ত্র বা ষড়যন্ত্র রয়েছে যার জন্য কেউ যদি ব্রেন চাইল্ড বা কোন একটা যদি থেকেই থাকে প্রকাশ হবে একদিন। কিন্তু এত সহজ নয় ভারতবর্ষের যে চিকেন নেক হোক বা আমাদের নর্থ ইস্টার্ন সেভেন সিস্টারকে বাংলাদেশ আবার করা, এটা অতি সহজ নয়। এবং নর্থ ইস্টের পিপল তো সেভাবে বসে থাকবে না। কাজে আমাদের মানুষের রক্ষার জন্য আমাদের যা কিছু করা আমাদেরও করতে হবে। সেক্ষেত্রে এত বেশ সহজভাবে অঙ্ক করলে তো ঠিক হবে না। কাজে বাংলাদেশ গভর্নমেন্টকে ভাবতে হবে যে মডার্ন গ্লোবালাইজেশনে আমাদের কিভাবে চিন্তা ভাবনা করা দরকার, আমাদের ডেভেলপমেন্ট করা দরকার, মানুষের ভ্যালুকে আরো ইম্পর্টেন্ট দেওয়া দরকার। এই ক্ষেত্রে চিন্তা ভাবনা না করে এই যে হার্ড পলিটিক্স, ভায়োলেন্স পলিটিক্স বা এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে থাকাই ভালো। এটা আমার ব্যক্তিগত মত। সেক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্টকে চিন্তা ভাবনা করা দরকার, সুচিন্তিতভাবে চিন্তা ভাবনা করা দরকার। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই বিশেষজ্ঞরা মনে করছেন যে এই যে ধরনের যে সংখ্যালঘুদের উপর এই ধরনের আক্রমণ, এই ধরনের অ্যাটাক যে হচ্ছে, এটা পরিকল্পিতভাবে হচ্ছে যাতে উত্তপ্ত করে তোলা যায় পরিবেশ, এবং বাংলাদেশের এই অংশগুলো উত্তপ্ত হলে, কারণ ভৌগোলিকভাবে আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের সঙ্গে আমাদের শুধু সম্পর্ক অনেকভাবে শুধু অনুরূপভাবে কৃষ্টি সংস্কৃতি আমাদেরও তো দাবি করতে পারি, আমরাও আন্দোলন করতে পারি। চিটাগাং হিল স্ট্রেক বা চাকলা রুশনাবাদ এই সমস্ত এলাকাকে আমাদের ভারতবর্ষে অন্তর্ভুক্তি করার জন্য আমাদেরও তো সেইভাবে লড়াই করা, আমাদেরও তো সেই চিন্তা ভাবনা অবশ্যই পরিস্থিতি দাবি করলে তো আমরাও সেইভাবে করতে হবে বা আমাদের করার প্রয়োজন। কিন্তু সেই দিকে না গিয়ে মানুষকে যেভাবে আজকের যে প্রেজেন্ট যে দেশের যে ভৌগোলিক মানচিত্র রয়েছে, বাংলাদেশ এবং ইন্ডিয়া ব্রাদারলি বা সিস্টারলি বা নাইবারহুড যে থাকা দরকার, রিলেশনশিপ থাকা দরকার,
সেই রিলেশনশিপটা অতুট রাখা দরকার। একদম, এটাই ভৌগোলিক ভাবে একটা বিশেষত্ব যে বাংলাদেশের 3 দিক কিন্তু ভারতবর্ষ ঘেরা। আবার আমরা যদি আমাদের ত্রিপুরা রাজ্যের কথা ভাবি, তাহলে ত্রিপুরা রাজ্য 3 দিক, বেশিরভাগটাই 3 দিকের বেশি বাংলাদেশ দিয়ে ঘেরা। এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যখন ভারত বাংলাদেশের সম্পর্ক যেরকম উত্তপ্ত হয়ে রয়েছে, তখন অবশ্যই তার প্রভাব তো কিছুটা অবশ্যই দুই দেশের মানুষের ওপর পড়ে, এই দুটো কাঁটাতারের বেড়ার এপার ওপার মানুষের ওপর পড়ে, যারা একটা সময় সৌভ্রাতৃত্বের সম্পর্কে আবদ্ধ ছিল বা আজও আছে। এখন রাজীববাবু, এই যে রাজ্যে প্রতিনিয়ত একটা অনুপ্রবেশের চেষ্টা চলছে, ধরা পড়ছে আমরা প্রায়, কিন্তু এটা সংবাদ মাধ্যমে উঠে আসছে, আমরা দেখছি বিএসএফ এর হাতে ধরা পড়ছে, রেলওয়ে পুলিশের হাতে ধরা পড়ছে, সেখানে শুধু রোহিঙ্গা নয়, বাংলাদেশি নাগরিকরাও আছে। এখন এটা কতটা উদ্বেগের বিষয় আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে ত্রিপুরার জন্য? অত্যন্ত উদ্বেগজনক। আমাদের যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, ইদানিংকালে যেভাবে রোহিঙ্গা সহ অনন্য যারা বাংলাদেশে মাইনরিটি, যেমন বাঙালি হিন্দু মাইনরিটি রিলিজিয়াসলি, এবং ওনাদের উপর যেভাবে সংগঠিত আক্রমণ, ডিজাইন অ্যাটাক, ভায়োলেন্স, রায়ট, ডিফারেন্ট অকেশন আমরা দেখেছি, যার কারণে 12 বছর কোনো সময়ে আসামে এবং ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা, এই 3টা রাজ্যে সবচেয়ে ওয়ার্স্ট এফেক্টেড। আর ত্রিপুরা রাজ্যে তো আমরা বলতেই পারি যে এখানে যেটা ইন্ডিজিনাস পপুলেশন মানুষ একসময় লার্জার ছিল ইন টার্মস অফ পপুলেশন, আজকে সাবমার্জ হয়ে গেছে। কাজে এই সমস্ত ঘটনার পিছনে কিন্তু আমরা বলতে পারি মূলবাদী বা যারা হিন্দু বাঙালিদের উপরে যে আক্রমণ বা অন্য একটা জনগোষ্ঠী যারা মাইনরিটির উপর আক্রমণ, এগুলি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এগুলি কিন্তু আজকে সেই রাজ্য থেকে ফ্ল্যাট বা রাষ্ট্র থেকে ফ্ল্যাট যারা ফ্লে করে বা সেখান থেকে রিফিউজি হিসেবে আসতে হয়েছে বা ইলিগেল মাইগ্রেন্ট হিসেবে আসতে হয়েছে, কাজেই এগুলি কিন্তু অত্যন্ত আমাদের পক্ষে ক্ষতিকারক। আচ্ছা, সেই ক্ষেত্রে বিএসএফ যেটা আছে, এফেক্টিভ যে বিএসএফ এর যে রুল, এগুলি থাকা দরকার। সেক্ষেত্রে রাষ্ট্রকে 12 বছরকেও ভাবতে হবে যে আরো মডার্ন, আরো অত্যাধুনিকভাবে চিন্তা ভাবনা করা দরকার, যাতে করে এই ইলিগেল মাইগ্রেন্টকে আটকানো যায়, যাতে করে 12 বছরের ভূখণ্ডে যেন আসতে না পারে, তারা এন্টার করতে না পারে। এই জিনিসটাই সবচেয়ে আজকে আমাদের স্ট্রেস দেওয়া দরকার, ভারত সরকারকে করা দরকার, স্পেশাল এফেক্টিভ যে বিএসএফ এর যে ইয়েগুলি করা দরকার, আরো মডার্নাইজ করা দরকার। সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করতে পারি যে টেকনোলজি ইউজ করা দরকার, যে এফেক্টিভ ভাবে কিভাবে আটকানো যায় ইলিগেল মাইগ্রেন্ট ইনফ্লাক্স যেন না হয়। এই চিন্তা ভাবনা রাষ্ট্রকে ভাবতে হবে। আমরা বাংলাদেশের যখন পরিবেশ যখন অস্থির হয়ে ওঠে, যখন থেকে গণ অভ্যুত্থান হয়, তখন থেকে আমরা দেখছি যে বাংলাদেশের কাঁটাতারে, বাংলাদেশ এবং ভারতবর্ষের কাঁটাতারে ওই পাশে অনেক লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছিলেন ভারতে শরণ নেওয়ার জন্য, প্রবেশ করেছে, এবং এখন ইলিগালি অনেকেই হয়তো প্রবেশ করলেও করতে পারে। তবে বিএসএফ কিন্তু একদম অ্যালার্ট ছিল, এবং দিল্লি থেকে কিন্তু বিভিন্নভাবে একদম খুব কড়া বার্তা দেওয়া হয়েছিল। তো বিএসএফ গার্ড করছে আমাদের বর্ডার, কিন্তু তারপরও যেভাবে সন্ত্রাসবাদীদের বা যেখানে যারা উগ্রপন্থীর সঙ্গে যারা যুক্ত, তাদেরকে যেভাবে উগ্রপন্থার সঙ্গে যারা যুক্ত তাদেরকে যেভাবে রিলিজ করা হয়েছে বিভিন্ন জেলগুলো থেকে, বা যারা পালিয়ে গেছে, জেল ব্রেকআপ করেছে, যখন আইন ছিল না, পুলিশ ছিল না দেশে, সেনাবাহিনী কার্যকর কিছু করতে পারেনি, কোনো ভূমিকা নিতে পারেনি। এখন এই জায়গায় দাঁড়িয়ে, এই যে কিছুদিন আগে এক চট্টগ্রামে যে রায়ট হলো, তখনও আমরা দেখেছি যে অনেকেই বাড়িঘর ছেড়ে অনেকেই দেখছে সেখান থেকে নিরাপদ আশ্রয় খুঁজছে। এই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের এখানে আশ্রয় নেওয়াটা কতটা সহজ হয় তাদের জন্য, এবং এই আশ্রয়টা নিলে পরে ত্রিপুরা রাজ্যের মানুষের কি ধরনের প্রভাব পড়তে পারে? সিচুয়েশন যদি হয়, এমন সিচুয়েশন যদি হয়ে থাকে, তাদেরকে রিফিউজি হিসেবে রাখতে হবে। ইন্টারন্যাশনালি আমাদের সেক্ষেত্রে স্পেশাল কেয়ার নিতে হবে। হ্যাঁ,
ইউনাইটেড যেটা রিফিউজিস যেটা আছে তাদের সেফ কাস্টাডি, তাদের সমস্ত সুযোগ সুবিধা এগুলো আমাদের করা দরকার। এক সময় তো আমাদের ত্রিপুরা রাজ্যে চাকমা ত্রিপুরী জনজাতি গোষ্ঠীরা অনেক বছর শরণার্থী হিসেবে থেকেছে, পরে আবার পুশব্যাক করতে হয়েছে। কাজে ইট ইজ স্পেশাল সার্কামস্ট্যান্সেস যদি তৈরি হয় তখন তো আমাদের অ্যাসাইলাম দিতেই হবে। কাজে সেই ক্ষেত্রে না গিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে প্রেজেন্ট যে সিচুয়েশন ওগুলো কুল ডাউন করা, শান্তি বাতাবরণ সৃষ্টি করা। সেক্ষেত্রে ভারত সরকারকে বাইলেটারাল টক করা দরকার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এবং ইন্টারন্যাশনালি চাপ সৃষ্টি করা দরকার। বাংলাদেশের যে সরকার বা যে কনস্টিটিউশনের মধ্য দিয়ে সরকারটা হচ্ছে বা তাদের একটা দেশে বা কনস্টিটিউশন রয়েছে, তাদেরও দেওয়া আছে যে ফ্রিডম অফ প্র্যাকটিস অফ রিলিজন বা এইগুলি থাকার সত্ত্বেও কিন্তু অন্যভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে। কাজে সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করা দরকার যে স্পেশালি গ্লোবাল ফ্যামিলি রাষ্ট্র একত্রভাবে বারো বছর সরকার ইনিশিয়েটিভ নেওয়ার পরে এইগুলি চাপ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশ সরকারকে সতর্ক করে দেওয়া দরকার। এটা হচ্ছে আসল ভালো দিক এবং মানে মানুষের জন্য সবচেয়ে ভালো হবে। রাজবাবু, এই যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর, সেটা রিলিজিয়াস সংখ্যালঘু হোক বা লিঙ্গুইস্টিক সংখ্যালঘু হোক, তাদের উপর যেভাবে আক্রমণ নামানো হচ্ছে, এখন আমরা আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন প্রতিবাদ বা বিক্ষোভের মধ্যে ভারত সরকারের নজরে নিয়ে গিয়ে সেটা ভারত সরকারকে অনুরোধ করা যে ইউএন নেশনের মাধ্যমে বা ইউনাইটেড নেশনের মাধ্যমে বা আন্তর্জাতিক স্তরে বাংলাদেশকে কিভাবে চাপের মুখে রাখা যায় এবং যাতে এরা এই ধরনের সমস্যাগুলোর সমাধান করে। এছাড়া আমাদের কি আর কোনো রকম বার্তা দেওয়ার আছে তাদেরকে, বাংলাদেশকে? এছাড়া অন্যভাবে কি আমরা কোনো বার্তা দিতে পারি? ভারতবর্ষের বাংলাদেশের লাগোয়া যে রাজ্যগুলো আছে সেই সব রাজ্যগুলোর বিভিন্ন জাতি উপজাতি হোক, বিভিন্ন ধর্মের মানুষের সৌভ্রাতৃত্ব, একটা শক্ত সৌভ্রাতৃত্বের বন্ধন কি তাদেরকে কোনোভাবে জাগ্রত করতে পারে? তার জন্য বিভিন্ন উপায় আমাদের পথ অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স আছে, আমাদের ফরেন অ্যাফেয়ার্স আছে, এইগুলি সবকিছু টোটালিটি অ্যাকাউন্টেবিলিটি আছে। সেক্ষেত্রে দুটা রাষ্ট্রকে যেহেতু আমরা নাইবারহুড স্টেট বা কান্ট্রি, তাতে আমাদের খুব ইমিডিয়েটলি ডায়ালগটা করা দরকার। কারণ আমাদের চিন্তা ভাবনা করতে ওয়ার্ল্ড গ্লোবালি আমাদের চিন্তা ভাবনা করা দরকার, শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, দেশের যে কোনো প্রান্তে যুদ্ধ যদি সৃষ্টি হয়ে থাকে বা যুদ্ধ হয় বা রায়ট হয়, সেক্ষেত্রে আমাদের মেসেজ থাকা দরকার। 12 বছর দেশকে, ভারত সরকারকে চিন্তা ভাবনা করা দরকার। কিন্তু যুদ্ধ তো, ওয়ার তো মানুষের জন্য কোনো নেই, ভালো নয়। কাজে ক্যাজুয়ালিটি বাড়বে, মানুষের জীবন জীবিকারই নষ্ট হয়ে যাবে। কাজে সেক্ষেত্রে সব রাষ্ট্রকে চিন্তা ভাবনা করা দরকার, যাতে করে পৃথিবীতে যেন পিস থাকে। পিসটা আমাদের প্রথম শর্ত। পিস ছাড়া তো কোনো দেশ এগিয়ে যেতে পারবে না। কাজে আমাদের এই যে পাশের যে রাষ্ট্র, যে বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটছে, এটা দুর্ভাগ্যজনক। এটা অকারণে হচ্ছে। কাজে এই যে হিংসা মেন্টালিটি, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার জন্য দুইটা দেশ সবচেয়ে, কারণ বাংলাদেশ তো একসময় 12 বছর স্বাধীন, যখন ভারত আন্দোলন করেছে, ওনারাও তো পার্ট অফ দ্যাট মুভমেন্ট। তখন বাংলাদেশ ছিল স্বাধীনতা সংগ্রাম। হ্যাঁ, তার জন্য আমাদের কতগুলা ব্যাপার, পাকিস্তান, বাংলাদেশ, আজকে হিন্দুস্তান, আমাদের 12 বছর। কাজে আমাদের চিন্তা ভাবনা করা, আমরা আরো কোয়ার্ডারলি আলোচনা করা দরকার, যাতে করে কোন হিংস্র কোনো একটা রিলিজিয়াস উপর যেন কোনো কোনো সংগঠিত না হয় বা আক্রমণ সংগঠিত না হয়। সেক্ষেত্রে আমাদের কোয়ার্ডিয়াল অ্যাটমসফিয়ার তৈরি করে ডায়ালগ শুরু করা দরকার। উত্তর পূর্ব ভারতের এই যে অশান্ত করে তোলার যে হুমকি বারবার যেটা শোনা হয়, চিকেন নেক দখল করে নেওয়ার হুমকি, কখনো ভারতীয় সামগ্রী বয়কটের ডাক দেওয়া হচ্ছে, বা অনেক সময় কখনো যে বন্যার জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে, এই ধরনের সামাজিক মাধ্যমে উস্কানিমূলক কিছু বার্তা
ছড়িয়ে দেওয়া হচ্ছে, তর্কে জড়িয়ে পড়ছেন, কিন্তু মানে এপার ওপার দুপারের মানুষও কিন্তু তর্কে জড়িয়ে পড়ছেন এবং বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করছেন একে অপরের প্রতি। এখন সামাজিক মাধ্যমে বাংলাদেশের একাংশ নাগরিকরা যেভাবে প্রকাশ্যে ভারত বিরোধী হিংসা ছড়াচ্ছে, তাতে দুদেশের যে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক হয়তো নষ্ট হবে না, কিন্তু মানুষের মধ্যে যে সম্পর্ক, সেটা রিলিজিয়াস হোক বা কৃষ্টি সংস্কৃতির হোক, লিঙ্গুইস্টিক হোক, এই সম্পর্কগুলো কি কোনোভাবে আগামী দিনে প্রভাবিত হচ্ছে বলে আপনি মনে করছেন? না, ডেফিনেটলি ডিপ্লোম্যাটিক্যালি আমাদের সবকিছু মানুষের ভ্যালুকে এনশিওর করা দরকার। বাংলাদেশ গভর্নমেন্টে হোক বা ইন্ডিয়া গভর্নমেন্ট হোক, ডিপ্লোম্যাটিক্যালি আমাদের মানুষের যে আসল পিসটা এনশিওর করা দরকার। আর বাংলাদেশে আজকে যে আনরেস্ট সৃষ্টি হলে ডেফিনেটলি এটা প্রভাব তো পড়বেই, ক্ষতি থেকে আরো ক্ষতিকর হবে। যে আজকে সংখ্যালঘু মাইনরিটি সংখ্যালঘুর উপর যে আক্রমণ সংঘটিত করেছে, তাদের যে ভালো হচ্ছে তা নয়, হ্যাঁ, আবার এটা রিটেলিয়েশন হতে পারে, সেই দিকটা তো চিন্তা ভাবনা করা দরকার। কাজে আমরা সেখানে না গিয়ে আমাদের আসল প্রথম শর্ত হচ্ছে পিস। দেশ পৃথিবীকে কিভাবে শান্তি বাতাবরণ তৈরি করা যায়, সেই বার্তা নিয়ে আমাদের যে মহারাজার ঢাক এর সংঘাতী সমাবেশ। দিস মেসেজ নট ফর অনলি ইন্ডিয়ান পিপলস, দিস মেসেজ ফর দি গ্লোবাল ফ্যামিলি। সেক্ষেত্রে ভারতের মাটিতে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের যে সবচেয়ে নিয়ারেস্ট ত্রিপুরাজ্য বাংলাদেশ, কাজে সেক্ষেত্রে সেখান থেকে সাবরুম থেকে একটা সেখানে সিলেকশন করা মানে কি একদম মানে খালি গলা যেন পৌঁছে যায় বাংলাদেশে। হ্যাঁ, একদম কি বলবো, এটা কন্টিগুয়াস অ্যাডজাসেন্ট বা কন্টিগুয়াস, সেই জায়গাতে বা স্থানটা সিলেকশন করা মানে কি প্রথম শর্ত বাংলাদেশকে মেসেজ দেওয়া। ওকে, এখন একটা ছোট্ট প্রশ্ন, কিন্তু প্রশ্নটা একটু গভীর, যে ভারতবর্ষের প্রতি বাংলাদেশের একাংশ নাগরিকের যে এই যে মানে একটা বিদ্বেষ, এই যে একটা হিংসার মনোভাব, বা এই যে সংখ্যালঘুদের উপর এই যে হিংসা, এটা কি ইদানিং কালের কোনো ঘটনা? মানে এই যে গণঅভ্যুত্থান, অনেকেই বলছে যে এটা রাজনৈতিক ঘটনা, যেহেতু যারা যারা তাদের আওয়ামী লীগ যারা করতো, যে দলটাকে গণঅভ্যুত্থানে করা হয়েছে, তাদের বিরুদ্ধে ক্ষোভ আছে বলে এই ধরনের ঘটনাগুলো করা হচ্ছে, অনেকে এমন বলছেন ওখানকার মানুষরা। তো আপনাদের কি মনে হয়, এটা কি ইদানিং কালের কোনো ঘটনা, নাকি এটা কোনো পুরনো আবেগ যেটা এখন আবার নতুন করে তাদের মধ্যে প্রকাশ পাচ্ছে? আমার তো মনে হয় কিছু না কিছু একটা লিঙ্ক রয়েছে, বা সময় বুঝে ঘটনাটা করেছে। আচ্ছা, হ্যাঁ, এইভাবে আমাদের যে মানে রিডিং এ এগুলি কিন্তু ধরা পড়েছে। বা আমাদের আসল কথা হচ্ছে কি, এই যে ইন্টারিম গভর্নমেন্ট বা কোনো রাজনৈতিক বদ উদ্দেশ্যে করা বা পলিটিক্যাল মাইলেজ পাওয়া, এগুলি তো ঠিক না। মানুষকে হত্যা করে একটা দুর্বল জনজাতি গোষ্ঠীর ভাষা সংখ্যালঘু জনজাতি গোষ্ঠীর উপর আক্রমণ করে, হ্যাঁ, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে তাদেরকে গ্রাম থেকে বা এলাকা থেকে বিতাড়িত করে, হ্যাঁ, এইভাবে তো সমাধান আসবে না। সেটা তো অ্যাকসেপ্টেবলও নয়। কাজে সেই ক্ষেত্রে হতে পারে যে কোনো একটা বদ উদ্দেশ্যেও রাজনীতি থাকতে পারে। কারণ সেটা জন্যই আমাদের ইন্টারন্যাশনালি চাপ সৃষ্টি করা দরকার, যেন এরকম কোনো আক্রমণ সংগঠিত না হয় বাংলাদেশে কোনো অঞ্চলে, চিটাগাং হিলস ট্যাগে হোক বা অন্য কোনো প্রান্তে হোক, সেই সমস্ত ঘটনা, এই রকম ঘটনা যেন না সংগঠিত না হয়, তার জন্য ইন্টারন্যাশনালি আমাদের চিন্তা ভাবনা করা দরকার। সেক্ষেত্রে স্পেশাল ইনিশিয়েশনটা আমাদের ভারত সরকারকে নিতে হবে। ওকে, আমরা বাংলাদেশে যখন অস্থির হয়ে ওঠে, বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর সামাজিক মাধ্যমে একটি মানচিত্র ভাইরাল হয়েছিল, আর সেটা কোনো অথেন্টিক মানচিত্র, কোনো অথেন্টিসিটি আমরা যাচাই করেও দেখিনি, সেটা সামাজিক মাধ্যমে এসে আমরা দেখেছি, যেটার মধ্যে পশ্চিমবঙ্গের একটা বৃহৎ অংশকে, গোটা পশ্চিমবঙ্গটাকে বলতে গেলে বাংলাদেশে যুক্ত করে দেখানো হয়েছিল। এখন এদিক থেকে আমরা দেখছি আমাদের রাজ্যেও অনেক ছাত্র সংগঠন দেখলাম আওয়াজ তুললো যে চট্টগ্রামকে ত্রিপুরার সঙ্গে যুক্ত করে দেওয়া হোক, ভারতবর্ষের সঙ্গে যুক্ত করে দেওয়া হোক। এখন
এই ধরনের ঘটনা যখন হয়, এই ধরনের দাবি যখন করা হয়, তখন কি তার প্রভাব সেই চট্টগ্রামে যারা নৃগোষ্ঠী অংশের মানুষরা যারা রয়েছেন বা মাইনরিটিসরা যারা রয়েছেন তাদের উপর পড়তে পারে? দেখুন, একটা বিষয়, আমাদের পলিটিক্যালি অনেক সময় সিচুয়েশন অনেক সময় ডেভেলপ হয়ে যায়। কারণ এমন সময় যদি পরিস্থিতি এমন থাকে, তো একসময় আমাদেরও ভাবতে হবে, যদি এই সমস্ত চিটাগাং হিল স্টেক বারবার বারবার আগামী দিনে যদি সংঘটিত ঘটনা এরকম আমাদের জনজাতি ভাইদের উপর, রিলিজিয়াস মাইনরিটির উপর যদি এরকম সংগঠিত করে থেকে, আক্রমণ করে থেকে গোলবাড়ি জ্বালানো হয়, হত্যা করা হয়, মাস্কার করা হয়, এই ঘটনা বেশি চলতে দিলে পরে আমাদেরও চিন্তা ভাবনা করতে হবে যে আন্দোলন আমাদের আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করতে হবে, আরো বৃহত্তর ভাবে চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, যদি এই ঘটনা, এই যে আন্দোলন যে হবে, এই আন্দোলনটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকেই ইনভাইট করা, বা বাংলাদেশের মানুষ যারা এই সমস্ত কাজে জড়িত বা হিংসা কাজের সঙ্গে জড়িত, ওরাই কিন্তু এই পরিস্থিতি তৈরি করার সামিল। কাজে সেক্ষেত্রে আমাদের আগামী দিন অন্যভাবেও চিন্তা করতে হবে। কারণ আমাদের আসল হচ্ছে কি, বৃহত্তর চিটাগাং হিল স্টেক হোক আর চাকলা রুশনাবাদের কথায় আমরা ভাবি, এই সমস্ত অঞ্চলের মানুষ তো সুরক্ষিত থাকতে হবে। তার যে আজকে আমাদের সবচেয়ে পেইন, কারণ এইগুলো তো আমাদের ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। যখন 12 বছর সঙ্গে আমরা যখন মার্জার হয়, একটা বিরাট অঞ্চল বাংলাদেশে বা তদানীন্তন আর্টসওয়েল ইস্ট পাকিস্তানে এই জিওগ্রাফিক্যালি পার্ট হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে। কাজে সেক্ষেত্রে আমাদের স্পেশালি আমাদের পেইনটা বেশি। হিন্দু বাঙালি হোক, এখানকার জনজাতি গোষ্ঠী হোক, আমাদের পেইনটাই বেশি। ওকে, রাজবাবু, 26 তারিখের আপনাদের যে সংহতি সমাবেশ, সেখানে অন্য কোনো রাজনৈতিক দল এখন অবধি আপনাদের সঙ্গে কথা হয়েছে যারা থাকবে, বা অন্য কোনো সংগঠন, তিপ্রামথা ছাড়া অন্য কোনো সংগঠন বা রাজনৈতিক দল? আমরা তো আমাদের প্রতিষ্ঠিত নেতা, আমাদের দলের স্বয়ং মহারাজা, উনি আহ্বান করেছেন। আমার যে সংহতি সমাবেশ রাজনৈতিক সমাবেশ নয়, আমাদের এই সমাবেশ হচ্ছে বাংলাদেশের যাদের আমাদের মাইনরিটি, রিলিজিয়াস ল্যাঙ্গুয়েস্টিক মাইনরিটি, তাদের সুরক্ষা করা। 12 বছর সরকারকেও আমাদের আহ্বান থাকবে, তোর সঙ্গে বাংলাদেশের সরকারকেও আমরা আহ্বান রাখবো, অ্যাট ডালিয়াস নো টাইমস ভায়োলেন্সটা যেন স্টপ হয়, এবং সেক্ষেত্রে ইউএনকেও আমরা ইন্টারভেনশন করার জন্য আমাদের বার্তা থাকবে এই সমাবেশের মাধ্যমে। ওকে, অসংখ্য ধন্যবাদ রাজেশবাবু আপনার সঙ্গে থাকার জন্য। আজ আমাদের বাংলাদেশ ইস্যুতে আপনাদের, বিশেষ করে তিপ্রামথার কি ধরনের উদ্যোগ, আপনাদের এই মুহূর্তে যে প্রতিবাদ বিক্ষোভ, তা নিয়ে আপনাদের কাছে জানার ছিল। একটা ছোট্ট বিষয় জানার ছিল যে এই যে শনিবার দিন, গত শনিবার দিন আপনাদের ছাত্র সংগঠন YTF যে ডেপুটেশন দিয়েছে, ছাত্র নয়, ইউথ যুব সংগঠন আপনাদের, তারা যে ডেপুটেশনটা দিয়েছে, তার আগে কি আপনাদের বাংলাদেশ নিয়ে আর কোনো ধরনের বিক্ষোভ বা প্রতিবাদী কর্মসূচি আপনারা পালন করেছেন ইদানিংকালে? এই যে 2 মাস 2.5 মাস যে বাংলাদেশে এই যে অশান্তির পরিবেশ চলছে, এবং বাংলাদেশের শিল্পী সাহিত্যিক থেকে শুরু করে ক্রীড়াবিদ থেকে শুরু করে সাংবাদিকদের বিভিন্নভাবে হত্যা করা হয়েছে, মারা হয়েছে, সংখ্যালঘুদের তো অবশ্যই রয়েছে, আর কোনো ধরনের কর্মসূচি আপনারা পালন করেছেন? না, আমার জানা মতে তো নয়। আমরা অবজারভেশন করছি সমস্ত ঘটনা সাংবাদিকদের উপর বা যে কোনো কমিউনিটি, যে কোনো স্টেক হোল্ডারের উপর যে আক্রমণ বাংলাদেশের, সেটা কন্ডেমনেবল। আমরা বরাবরই দাবি করছি, আমরা কন্ডেম করি, আমরা জাস্টিস চাই, ইন্টারন্যাশনালি আমরা জাস্টিস চাই, যাতে করে বাংলাদেশের সকল অংশের মানুষ যারা সুরক্ষিত হোক। অসংখ্য ধন্যবাদ রাজেশবাবু, আজ সময় দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ আলোচনায় আপনি অংশগ্রহণ করলেন। অবশ্যই আপনাদের 26-এ যে সংহতি সমাবেশ, সেদিকে আমরা নজর রাখছি, কি হয় সেখানে, কারা কারা অংশগ্রহণ করেন, এবং সেই সমাবেশ থেকে আপনারা কি ধরনের বার্তা দেন, সেটা অবশ্যই আমরা চোখ রাখবো, আমরা সঙ্গে থাকবো। বাংলাদেশের বিভিন্ন স্থানে মন্দির ও সনাতন সম্প্রদায়ের ঘরবাড়ি হামলা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ। তবে বাংলাদেশে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন যেভাবে বিভিন্ন সরকার বিরোধী সংগঠন হাইজ্যাক করেছিল, তা দেখেছে গোটা বিশ্ব।
ছাত্রদের সেই আন্দোলনেও আমরা দেখেছিলাম ভারত বিরোধী জিগির। শেখ হাসিনার ইস্তফার পরই একটি মানচিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই মানচিত্রে বেআইনিভাবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা বাংলাদেশে দেখানো হয়েছে। উদ্দেশ্য তাহলে কি ছিল? বাংলাদেশের গণ অভ্যুত্থানের পেছনে মাস্টার মাইন্ডের আসল উদ্দেশ্য কি তাহলে ভারতবর্ষের ক্ষতি করা? বর্তমান সামাজিক মাধ্যমে হিংসা ছড়িয়ে সেই চেষ্টাই কি তাহলে করা হচ্ছে? দিল্লির নজর কিন্তু রয়েছে সেই দিকে, নজর রাখছি আমরাও। তাই দেশ, দুনিয়া ও রাজ্যের সব নিউজ, আপডেট ও টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।